প্রেগনেন্ট হয়ে গেলে অধিকাংশ ক্ষেত্রে ইমপ্রুভ করে যায়, কোনো ওষুধ ইউজ করা লাগে না, টপিক্যাল দিয়ে চললেই হয়। ইনসিডেন্স তো আমি বললামই, এইজের কথা, বিশেষ করে যে কোনো এজে হইতে পারে, এটা লাইফ লং ডিজিজ, এবং সেক্স মেল ফিমেল ইকুয়াল, রেস অল রেসের, সারা পৃথিবীর সব রেসি সোরিয়াসিস আছে। এখন জানতে হবে কিছু কিছু ড্রাগ, এই ড্রাগগুলো আমরা প্রেসক্রিপশনে সিল আকারে বা লিখে আমরা দিয়ে দিতে পারি যে এই ওষুধগুলো আপনি খাবেন না। যেমন সোরিয়াসিসের পেশেন্ট এন্টি হাইপারটেনসিভ বিটা ব্লকার খাবেন না, এসি ইনহিবিটর খাবেন না, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে নিফিলিপিন খাবেন না। এছাড়া এনসি সাইকোটিক হিসেবে লিথিয়াম খাবেন না, অ্যান্টিবায়োটিক হিসেবে সালফোনামাইড খাবেন না, অ্যান্টিফাঙ্গাল টার্বিনাফিন ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যেহেতু অ্যান্টিফাঙ্গাল অনেক দিই, কোনো সোরিয়াসিসের পেশেন্টকে টার্বিনাফিন দেওয়া যাবে না, দিলে এটা বেড়ে যাবে, মনে রাখতে হবে। টার্বিনাফিন কেন বি গিভেন ইন সোরিয়াটিক পেশেন্ট। অ্যান্টিলিপিড হিসেবে গ্যাম্বিফ্রোজিল, অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ, যেমন সোরিয়াসিসের ক্ষেত্রে অনেক সোরিয়াটিক আর্থ্রাইটিস থাকে, তখন ব্যথা অথবা অন্য কোনো কারণে যদি ব্যথা হয়, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ, পার্টিকুলারলি ইন্ডোমেথাসিন ইজ কন্ট্রাইন্ডিকেটেড, দিলে আরো বেড়ে যাবে। এবং ডাইক্লোফেনাক সোডিয়াম, এগুলা দেওয়াটা ওয়াইজ হবে না, ইভেন নেপ্রক্সেনও না। এই তিনটাকে অ্যাভয়েড করা যায়। আর কিছু দিতে গেলে সেটা কিছু সেফার ড্রাগস আছে, আমি এখানে পরবর্তী ডিসকাশন আছে, সেটা আমি দেখাবো। এবং কোন রকমের স্টেরয়েড দেওয়া যাবে না, কোন স্টেরয়েডে উইথড্রল ইফেক্ট যখন বন্ধ করা হবে, তখন এই সোরিয়াসিসটা ফ্লেয়ার করে মারাত্মক হয়, যেটা আমাদের দেশে প্রায় দেখা যাচ্ছে। ট্রাইমসিনোসিটোনের সোরিয়াসিসে পেশেন্টকে ইনজেক্টেবল দিয়ে দিচ্ছে, এবং সেই ক্ষেত্রে ফর দ্য টাইম বিং কমে গিয়ে পরবর্তীতে মারাত্মক আকারে ডাবল দ্য ফোর্স ইট কাম ব্যাক। সো অ্যান্টি ম্যালেরিয়াল ক্লোরোকুইন এটা দেওয়া যাবে না। সুতরাং আমরা এরকম একটা লিস্ট দিতে পারি, স্ক্রিনশট রাখতে পারেন, এইগুলো সোরিয়াসিসের পেশেন্টকে কখনো দেওয়া যাবে না। এখন আছে হোয়াট হ্যাপেন ইন সোরিয়াসিস। সোরিয়াসিসে হয়টা কি? এটা হয় আসলে যে ডিলেশন অফ দ্য সোরিয়াসিস রেজাল্ট ফ্রম দ্য ইনক্রিজ এপিডার্মাল সেল টার্নওভারটা ইনক্রিজ হয়, এবং যে সেল ট্রানজিট টাইম যেটা থাকে, আমরা সাধারণত হয় কি, আমাদের ওই যে 5টা লেয়ার আছে এপিডার্মিসের মধ্যে, এই স্ট্যাটাম বেসালিস থেকে স্ট্যাটাম কর্নিয়ামে যেতে যে সেলটার টার্নওভারটা হয়, এই টাইমটা সাধারণত 1 মাসের মতোই, বা 28 ডেজ। এইটা সোরিয়াসিস হয়ে শর্টেন হয়ে যায়, 3 থেকে 4 দিনে স্কেলিং হয়ে যায়। সেটা the cell transit time from the basal layer of the epidermis to the stratum corneum is decreased from the normal 28 days থেকে 2 থেকে 3 দিনের মধ্যে এটা হয়ে যায়। তারপরেই এই এক্সেসিভ এই তোমার স্কেলিং প্রোডাকশন হয়। তাহলে প্যাথোজেনেসিস এক্সিলেন্ট, এক কথা যদি বলি, প্যাথোজেনেসিস এক্সিলেন্টেড এপিডার্মোপোয়েসিস, সেখানে কোন সেল রেসপন্সিবল, ওইটা তো আমি বললাম টি হেল্পার 1 সেল। টি হেল্পার 1 সেল যে সাইটোকাইনগুলোর জন্য মেইনলি এটা করে, যেমন ইন্টারফেরন গামা, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, এইটারই যদি আমরা এগেনস্টের ওষুধ দেই, তাহলে স্পেসিফিক্যালি এই সাইটোকাইনের এগেনস্টে ইন্টারলুকিন 13, IL-13 and IL-17, এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ এই সাইটোকাইনগুলো ইনহিবিট করতে পারলে আমরা সোরিয়াসিসটাকে কন্ট্রোলে রাখতে পারবো, ভালো করতে পারবো। এখানে ক্লিনিক্যাল ফিচারে কি কি আসবে? ক্লিনিক্যাল ফিচারে যে ইরেকথেমাটাস ক্লাসিক সাইট হচ্ছে এক্সটেন্সর সারফেসেস অফ দ্য লিম্ব, হাঁটুতে, এইখানে অ্যাঙ্কেলে, এইখানে আসবে ইরেকথেমাটাস, আসবে হাইপারক্যারাটোটিক, মাইল্ড টু মডারেট প্লুরাইটিক, papules and plaque almost bilaterally symmetrically আসবে, এবং এক্সটেন্সিভ ডিস্ট্রিবিউশন থাকবে। দিস ইজ দ্য সোরাইসিস, এর ক্লাসিক আছে। ক্লিনিক্যাল ফিচারটা এরকম, আমরা যদি সিলভারি স্কেলটা তুলি, তাহলে দেখবো আন্ডার সারফেসে ইরাইথেমা লাল দেখা যাবে, এবং ব্লিডিং হচ্ছে। ওই ব্লিডিংটাকে বলা হয় অসপিস সাইন, পয়েন্টেড ব্লিডিং। যেমন দেখেন এই যে স্কেলটা তুলে ফেললো, এখানে ব্লিডিং হচ্ছে, এগুলো হচ্ছে ক্লাসিক্যাল অসপিস সাইন পজিটিভ ইন সোরিয়াসিস। কি দেখা যাচ্ছে, যেখানে আমি স্ক্র্যাচিং করবো, দিস দ্য আইসোমরফিক রেসপন্স রেজাল্টিং দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সেম টাইপ অফ নিউ লেশন। একই রকম নিউ লেশন হচ্ছে, আমি যেখানে সোরিয়াসিস নাই, চুলকানোর জন্য ওইখানে ইনজুরি যেখানে ট্রমা করেছে, ওইখানে সোরিয়াসিস ডেভেলপ করে। দিস ইজ কল ওয়েবনার ফেনোমেনা। সেরকম নেইলে কিছু চেঞ্জ হয়, নেইলে পিটিং হতে পারে, গর্ত হতে পারে, অয়েল স্পট হতে পারে, রাউন্ডেড এরিয়া যেটা অনেক লাইসিস হয় আনন্দে, সাবাঙ্গুয়াল নখের নিচে হাইপার ক্যারোটিস শক্ত হয়ে থিকেন হয়ে যায়, এবং ডিস্টাল যে নখটা সেটা লিফটিং হয়, খালি ফাঁকা থাকে, পেটটা খালি দেখা যায়। এছাড়া দেখা যায় নখের সাথে সাথে ওইখানে যে জয়েন্ট আছে, জয়েন্টে আর্থোপ্যাথি থাকে বা আর্থ্রাইটিস থাকতে পারে যদি হয়। কমপ্লিকেশন অফ দ্য সোরিয়াসিস, আমি যদি চিকিৎসা ইন টাইম না নিই, কি হইতে পারে, বা উল্টা যদি করি, যেমন হোমিওপ্যাথি খাই বা স্টেরয়েড খাই, তাহলে কমপ্লিকেশন হিসেবে ইরাইথোডার্মা আর এক্সফোলিয়েটেড ডার্মাটাইটিস সারা শরীরে ভয়ঙ্কর আকার ধারণ করতে, আমি ছবি দেখাবো। এছাড়া সোরিয়াটিক আর্থ্রাইটিসের ট্রান্সফার হতে পারে, এছাড়া পাস্টুলার সোরিয়াসিস হতে পারে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, সাধারণত এগুলো ইনফেকশন থাকে না, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। তবে আমরা অনেক সময় অ্যাজিথ্রোমাইসিন দিই, এটা কিন্তু ইমিউনোমডুলেটর হিসেবে দিই, এটা ইজ নট ফর দ্য ইনফেকশন কন্ট্রোল। এছাড়া সোরিয়াসিসের পেশেন্টের ক্যালসিয়াম লেভেল কম আসতে পারে, হাইপোক্যালসিয়াম
থ্যালাসেমিয়া, প্রোটিন যেহেতু স্কেল হয়ে যাচ্ছে, স্কেল উঠে যাচ্ছে, স্কেলগুলো তো সব প্রোটিন, প্রোটিন চলে যাচ্ছে, হাইপোপ্রোটিনেমিয়া হতে পারে, এবং যেহেতু এবং ইউরিক অ্যাসিড লেভেল বাড়তে পারে, এবং ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে গেলে তখন জয়েন্ট পেইন গুলা বেড়ে যেতে পারে। তাহলে আমাদেরকে একটা মাথায় রাখতে হবে, সোরিয়াসিস তো আছে, কিন্তু আর কি হইতে পারতো, সেটাকে এক্সক্লুড কিভাবে করবো? যেমন এক্সিমা হইতে পারে, এছাড়া পিআরপি হইতে পারে, পিটারিসিস রুব্রা পিলারিস, আমাদেরকে অবশ্যই এটা এক্সক্লুড করে, টিনিয়া হইতে পারে, প্যারাসোরিয়াসিস হতে পারে, লাইকেন প্লানাস হতে পারে, পিটারিসিস রোজিয়া এবং সেকেন্ডারি সিরিজ। অর্থাৎ মাথায় আমার এই জিনিসগুলো রাখতে হবে। ইন দ্যাট কেসে আমাদের স্কিন বায়োপসি করা আমাদের একটা হেল্প হইতে পারে, যে যদি ভালো জায়গাতে বায়োপসি করতে পারে অনেক সময় এটা ডায়াগনোসিস। আর তবে সোরিয়াসিস ডায়াগনোসিসের জন্য অত কিছু বায়োপসি সবসময় লাগে না, আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস ভেরি ভেরি সিম্পল আনিছি। আমরা এখন আসি সোরিয়াসিস কয়টা টাইপ আছে। সবচেয়ে কমন টাইপ হলো প্লেক সোরিয়াসিস, 80% সোরিয়াসিস হচ্ছে প্লেক টাইপ অফ দ্য সোরিয়াসিস। এছাড়া রয়েছে গাটেড সোরিয়াসিস, গাটেড সোরিয়াসিস, এছাড়া প্লেক পাস্চুলার সোরিয়াসিস, ইনভার্স সোরিয়াসিস। আসলে সোরিয়াসিস কিন্তু অনেকগুলো টাইপ আছে, আমরা এখানে সিম্পলিফাইড করে এই মেইন যে সোরিয়াসিস টাইপ, প্লেক সোরিয়াসিস, গাটেড সোরিয়াসিস, পাস্চুলার সোরিয়াসিস, ইনভার্স সোরিয়াসিস, ইরেক্টোডার্মিক সোরিয়াসিস অর ইরেক্টোডার্মা বলা হয়। এখন আমরা এগুলো ছবি দেখবো, কারণ এগুলো আমাদের ডায়াগনোসিসে দরকার। কি কি ছবি? যেমন প্লেক, একটা সিঙ্গেল প্লেক টাইপ সোরিয়াসিস হইতে পারে, একটা প্লেক একদম হোয়াইট সিলভার স্কেল যে কভার্ড আছে, এটা একদম সুন্দর ক্লাসিক্যাল প্লেক টাইপ অফ দ্য সোরিয়াসিস। আর কোথাও না এমন হইতে সরাসরি হইতে হবে এমন কোনো কথা, এটাতে শুরু একটা জায়গাতে শুরু হয়েছে, হইতে পারে সোরিয়াসিস। আমরা এখন কিভাবে বুঝছি? আমরা এই স্কেলটা যদি তুললে ওখানে দেখা যাবে পিন পয়েন্টেড ব্লিডিং হচ্ছে, দিস ইজ দি অসপিস সাইন পজিটিভ। আমার ডায়াগনোসিস হয়েছে কিছু লাগে না। অনেক ক্ষেত্রে আমরা যে যার ডার্মোস্কোপ আছে, তখন আমরা ডার্মোস্কোপ করে আমরা দেখতে পারি। এই যে এক্সটেন্সিভ সারফেস অফ দ্য লিম্বের মধ্যে এইটা সোরিয়াসিস। দেখেন ছবিগুলো খেয়াল করে দেখেন, এগুলো সব সোরিয়াসিস। এগুলো তো খুব বেশি চুলকায় না, মাইল্ড প্রুরাইটাস থাকতে পারে একদম এলবোতে, ব্যাক অফ দ্য এলবোতে, এই দেখেন এলবোতে, এই দেখেন একটা প্লেকটা সোরিয়াসিস বিফোর এন্ড আফটার ট্রিটমেন্ট। আমরা মেথোট্রেক্সেট দিচ্ছি, মেথোট্রেক্সেট দিয়ে এটা ইমপ্রুভমেন্ট হয়ে গেছে। এইটাও একটা সোরিয়াসিস। সোরিয়াসিসের পেশেন্ট, সোরিয়াসিসের এক্সটেন্সিভ সারফেসে হোয়াইট সিলভার স্কেল। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এইখানের যার চামড়ার যেই কালার, তার প্রেজেন্টেশনটাও কিন্তু সেরকমই হবে, তাই না? ফর্সা হলে ফর্সা লোকের একরকম কালার, কালো হলে কালো লোকের একরকম কালার। এটা বিফোর এন্ড আফটার ট্রিটমেন্ট। এন্ড দিস ইজ দি সোরিয়াসিস এক্সটেন্সিভ ইনভলভমেন্ট প্লেক অফ সোরিয়াসিস বিফোর। দেখেন এখানে যে প্লেকটা, যেহেতু সে কালো, তার প্লেক গুলো কিন্তু কালো হয়ে গেছে। সে যদি ফর্সা হইতো, তার এই প্লেক গুলো কিন্তু ইরিথেমাটাস হতো, লাল হইতো। তো আমরা বইতে পড়লাম ইরিথেমাটাস প্লেক হবে, সব ক্ষেত্রে তো ইরিথেমাটাস না, হাইপার ক্যারোটিনিস ব্ল্যাকিশ প্লেক এটা আসলে। হ্যাঁ, তো এটা পিগমেন্টেড প্লেক বলতে পারি আমরা। সো বিফোর এন্ড আফটার, সো ডিপেন্ড করে এটা সোরিয়াসিস বিফোর এন্ড আফটার। এটা একদম ক্লাস রকম ভাবে আমি ছবিগুলো বিভিন্ন পেশেন্টের, মহিলা হোক, পুরুষ হোক, বয়স হোক, সব ধরনের পেশেন্টের সোরিয়াসিসের এই ছবিগুলো যদি আপনারা দেখেন, হোয়াইট সিলভার স্কেল কারে বলে, একদম মাছের আঁশের, একদম ক্লাসিক্যাল মাছের আঁশের মতো ছবি দেখা যাচ্ছে। এটা ইরাইথেমাটাস হয়ে গেছে। এখন ধরেন এই মাছের আঁশের মধ্যে যদি আপনি তেল লাগান, তাহলে মাছের আঁশের মতো ভাবটা কমে যাবে, কমে গিয়ে লাল ভাবটা কিন্তু দেখা যাবে। তার মানে এই না যে এটা মাছের আঁশের মতো নাই কেন, এরকম যে আসবে। ইনফ্লামেশন যদি বেশি থাকে, ইরাইথেমা বেশি দেখা যাবে, লাল বেশি দেখা যাবে, এরকম। তারপর স্কেলটা থাকে, স্কেলটা আবার তুলে ফেলে তো থাকে না, গোসল করার পর তো আর এরকম থাকবে না। বিফোর এন্ড আফটার ট্রিটমেন্ট অফ দি প্লেক টাইপ অফ দি সোরিয়াসিস। এটা হসপিটাল অ্যাডমিশন নিয়ে আর্থাইটিস ছিল, দে উই হ্যাভ ট্রিটেড দ্য পেশেন্ট ইন দ্য হসপিটাল। So this is the another case of psoriasis, erythroderma, plaque type of psoriasis, exfoliative dermatitis, psoriasis before and after treatment of the psoriasis আমরা চলে আসলাম। এরকম একটা প্যাচ দেখে মনে হয় টিনিয়া না, কিন্তু হোয়াইট সিলভার স্কেল, এবং আমরা ডার্মোস্কোপ করে কনফার্ম করে দেখলাম এই ডার্মোস্কোপি করে মোস্ট ফ্রিকুয়েন্ট ডার্মোস্কোপি পিকচার অফ দ্য সোরিয়াসিস বিফোর এন্ড আফটার। এই যে হোয়াইট রেড ডটস থাকে, রেড ডটস দেখা যায়। হ্যাঁ, তো before and after treatment of the plaque type of the psoriasis, and we can see. So এইখানে আমরা কিন্তু টপিক্যাল ট্রিটমেন্ট দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি, এবং কিছু কিছু এটা আমি কেন বলতেছি, নতুন একটা ড্রাগ এসছে বাংলাদেশে, এটাকে আমরা দিয়েছিলাম ডিউক্লাভাসিটানিব। এটা দেওয়ার পরে এটা ইমপ্রুভমেন্টটা এরকম ভাবে এসছে। ডিউক্লাভাসিটানিবেরই এই পেশেন্টটাও এই ডিউক্লাভাসিটানিবের ইমপ্রুভমেন্ট হয় বিফোর সেম পেশেন্টই। হ্যাঁ, সো দেখেন সোরিয়াসিস ভালো হয়ে গেছে কিন্তু আসলে, হ্যাঁ, কিন্তু সাদা সাদা প্যাচ আছে, মনে হচ্ছে পিটারিসিস ভার্সিকুলার, আসলে এটা হিল সোরিয়াসিস। সো কারো কারো ক্ষেত্রে এটা পোস্ট ইনফ্লেমেটরি হাইপোম্যানালোসিস হিসেবে আসতে পারে, অথবা কারো কারো ক্ষেত্রে কি হইতে পারে, এই যে সোরিয়াসিসের প্লেক আছে, কালো প্লেকগুলো কিন্তু কালো কালো, যে মানুষটা কালো, তারপরে হিল হয়ে যাওয়ার পরে পোস্ট ইনফ্লেমেটরি হাইপার পিগমেন্টেশন হয়ে গেছে। অর্থাৎ সে যে কালো হয়, তার হিল হয়ে যাওয়ার পরে হিল সোরিয়াসিসটা কালো দেখা যাবে, তাই না? সো সো ইন দিস, এইটা দেখেন একটা ইন্টারেস্টিং, এটা কিন্তু সোরিয়াসিসেরই পেশেন্ট, কিন্তু বোঝা যাচ্ছে না সোরিয়াসিস না এক্সিমা। হ্যাঁ, তো এটা ইনফেকশন ছিল। সো ইনফেকশন যেহেতু ছিল, তো আমরা কি করলাম, এটা চাপ দিলেই ব্যথা পাচ্ছিল, তখন আমরা অ্যান্টিবায়োটিক দিলাম। অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা জাস্ট 10 দিন পরে ফলো আপ করে দেখি সে একদম সোরিয়াসিস আমাদের ক্লাসিক্যাল প্রেজেন্টেশন দিচ্ছে। ইনফেকশনটা হিল হয়ে গেল বাই লিনোজোলিন।
তারপরে আমরা সোরিয়াসিসের ট্রিটমেন্ট দিলাম, পেশেন্ট ইজ গেটিং ইমপ্রুভ। সো কমপ্লিকেটেড সোরিয়াসিস হতে পারে, সোরিয়াসিসের মধ্যে টিনিয়া হয়ে গেছে, টিনিয়া হয়ে সোরিয়াসিস, সেই ক্ষেত্রে আমাদের টিনিয়ার ট্রিটমেন্টটা করতে হবে উইথ ইট্রাকোনাজল লুলিকোনাজল দিয়ে, পেশেন্ট ভালো হয়ে গেছে, আমি কিন্তু সোরিয়াসিস চিকিৎসা করি নাই। সুতরাং আমাদের কিন্তু ক্যারাটোলাইটিস যেমন স্যালিসাইলিক অ্যাসিড লুলিকোনাজল আর আমরা ইট্রাকোনাজল যে ডোজ আমরা দেই সেটা দিয়ে কিন্তু ইমপ্রুভ করে, সোরিয়াসিসের ট্রিটমেন্ট দেয় না। সুতরাং সোরিয়াসিসে যদি টিনিয়া থাকে, টিনিয়া ট্রিটমেন্ট আগে করতে হবে। গাটের সোরিয়াসিস, গাট মানে হচ্ছে বৃষ্টির মতো ফোটা ফোটা দানা দানা, এটা গাটের সাধারণত এটা স্ট্রেপ্টোকক্কাসের অ্যাসোসিয়েশন থাকে, কাছে গলায় ব্যথা হয়েছে, গলা ব্যথার পরে র্যাশ গুলো হচ্ছে, একটা দুইটা করে শুরু হবে, পরে সারা শরীরে হয়ে যাবে গাটের সোরিয়াসিস। গাটের মানে হচ্ছে ফোটা 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 সোরিয়াসিস ট্রাঙ্কের মধ্যে। তাহলে দেখেন এই ছবিগুলো দেখেন ইন্টারেস্টিং, এখানে কিন্তু স্কেল গুলো আছে বলে সাদা সাদা দেখা যাচ্ছে এবং সেই পেশেন্টটা কালো, এই পেশেন্টটাও সামনেরটা এটা একটু ফর্সা পেশেন্ট বলে তার এগুলা লাল লাল দেখা যাচ্ছে এবং স্কেল গুলা তো প্রিডমিনেন্ট না, কাজে প্রেজেন্টেশন কিন্তু ভেরিয়েবল হতে পারে। অল দিস আর দা গাটেড সোরিয়াসিস। ইনভার্স সোরিয়াসিস মানে উল্টা, যেখানে সোরিয়াসিস হওয়ার কথা, আমাদের সোরিয়াসিস হওয়ার কথা কোথায়, এক্সটেন্সর সারফেস অফ দ্য লিম্ব, এক্সটেন্সর সারফেস, স্কাল্প আর এক্সটেন্সর কোমর, কোমর আর এক্সটেন্সর সারফেস, সেইখানে না হয়ে হয়েছে কোথায়, হয়েছে কোথায়, উল্টা জায়গায়, মানে ভাঁজে ভাঁজে। যেমন কি কি দেখি, এটাকে বলা হয় ইনভার্স সোরিয়াসিস। যেমন গ্রয়নে হয়েছে, গ্রয়নে কিন্তু সোরিয়াসিস হয়েছে, কিন্তু টিনিয়া না বা এটা অন্য কিছু না, এইটাও সোরিয়াসিস গ্রয়নে হয়েছে। সো এটাকে বলা হয় ইনভার্স সোরিয়াসিস। সোরিয়াসিস দিস আর নট দ্য টিনিয়া, হোয়াইট সিলভার স্কেল দেখা যাচ্ছে, ঠিক প্লেক, প্লেক টাইপ অফ ডিলেশন, ইনভার্স সোরিয়াসিস। এইটাও এর মধ্যে টপিক্যাল স্টেরয়েড যে পরে লাল লাল দেখা যাচ্ছে, এখানে পাতলা হয়ে গেছে, স্টেরয়েড দিছিল তো, তা আমরা পরে আর ময়শ্চারাইজার দিছি, শুধু ময়শ্চারাইজার এন্ড সিস্টেমিক ড্রাগ দিয়েছি যে এটাকে আমরা ইমপ্রুভ করার জন্য। সো গ্রয়নের মধ্যে এরকম এসডি, সেবোরিক ডার্মাটাইটিস, গ্রয়নের মধ্যে সেবোরিক ডার্মাটাইটিস, এটাও ইনভার্স সোরিয়াসিস। এখানে আমি যদি লেশন দেওয়া হচ্ছে ইনভার্স সোরিয়াসিস, এখানে ইরাইথেমাটোসিস প্যাচ। তাহলে দেখেন কোনটা সাদা কোনটা লাল, কিন্তু একই হোক, ঠিক আছে, স্কেলটা সরিয়ে ফেলতে হবে। কিন্তু এরকম হলে যে গ্রয়নের মধ্যে, এটা কিন্তু আবার সোরিয়াসিস না, কোনো চুলকায় না, টিনিয়াও না, কিন্তু আমাদেরকে অবশ্যই এটাকে উডস ল্যাম্প এক্সামিনেশন করতে হবে। উডস ল্যাম্প এক্সামিনেশন করলে বোঝা যাবে এটা ইরাইথ্রাজমা, এটা কর্নিব্যাকটেরিয়াম ডিজিজ, এরকম কোরাল রেড ফ্লোরেসেন্স থাকবে। কারণ এখানে কি করতে হয়, এখানে ইরাইথ্রোমাইসিন লোশন লাগাইলে এটা ইমপ্রুভ করে দেয়। So these are the erythrasma, these are the not inverse, এটা আমাদের মাথায় রাখতে, উডস ল্যাম্প টেস্ট করলে এরকম কোরাল রেড ফ্লোরেসেন্স দেখা যাবে। সো এটি ইনভার্স সোরিয়াসিস এর একটা টাইপ, বিশেষ করে ডায়াপার পরানোর সাথে একটা মিল আছে। ক্যান্ডিডা যে ইনফেকশন এরকম ভাবে হয়, কিন্তু ক্যান্ডিডাতে অনেকগুলো স্যাটেলাইট লেশন থাকে, এটা আসলে ইনভার্স সোরিয়াসিস একদম পেরিয়ানাল পর্যন্ত চলে গেছে ছোট বাচ্চার, অবশ্যই ডায়াপার থেকে স্টার্টিং হয়েছে। আইট্রোজেনিক স্টায়াট্রপিক, পাস্চুলার সোরিয়াসিস, পুস থাকবে, অনেকগুলো পাস্চুলার ইরাপশন সারা শরীরের মধ্যে আছে এবং পাস্চুল ফর্ম করেছে, যা পাস্চুলার সোরিয়াসিস। সো সোরিয়াসিস ইন এ ডায়াবেটিক পেশেন্ট, যেটা পাস্চুলার অনেকগুলো পাস ফর্ম করেছে, সেগুলোকে আমরা সাইকেল মেথোট্রিক্সের কম্বিনেশন ট্রিটমেন্ট দিয়েছিলাম। এখন আসি স্কাল্পের মধ্যে, স্কাল্প সোরিয়াসিস বিফোর এন্ড আফটার ট্রিটমেন্ট। স্কাল্প সোরিয়াসিস একটা জিনিস আমাদের পেশেন্টদের বলে দিতে হবে, আপনি খোটাখুটি করবেন না, চামড়া যদি তুলেন আর ন্যাড়া মাথা করেন, এই লোকটা ন্যাড়া মাথা করছে, মনে করছে যে মাথার ক্লিয়ার হয়ে যাবে, ওটা আরো বাড়বে, কারণ কোয়েবনার ফেনোমেনাতে এটা আরো ইনডিউস, কাজে মাথা চাচবেন না, এটা বলে দিতে হবে। আর মাথা খোঁচাখুচি করবেন না, কত ব্যাপক ইনভলভমেন্ট স্কাল্প সোরিয়াসিস, কত রকমের দেখেন, এই শুধুমাত্র ব্যাক অফ দ্য ইয়ারের এখান থেকে স্টার্টিং ফ্রম হিয়ার, এটা কমন সাইট স্কাল্প সোরিয়াসিস। বিফোর এন্ড আফটার দেখেন সোরিয়াসিস, বড় বড় খুশকি, হ্যাঁ, স্কাল্প সোরিয়াসিস, এই দেখেন প্যাচগুলা হোয়াইট, প্যাচ তোলার পরে ব্লিডিং হচ্ছে, সেটা স্কাল্প সোরিয়াসিস বিফোর এন্ড আফটার ট্রিটমেন্ট। এগুলো টপিক্যাল ট্রিটমেন্ট দেয়, এটা যেমন সিস্টেমিক ট্রিটমেন্ট দিতে হয়েছে, এই পেশেন্টদেরকে মেথোট্রিক্সেল আমাদের দিতে হয়েছে বিফোর এন্ড আফটার ট্রিটমেন্ট, এটাও হচ্ছে বিফোর এন্ড আফটার ট্রিটমেন্ট অফ দি স্কাল্প সোরিয়াসিস। সো আমরা এখানে একটা ছবি দেখি, দেখা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে না এটা কি সোরিয়াসিস নাকি টিনিয়া নাকি সেবোরিক ডার্মাটাইটিস। কি মজার ব্যাপার হলো কি, এটাকে আমরা ল্যাব টেস্ট করলাম, ফাঙ্গাস পজিটিভ পাই, তখন তো স্বাভাবিকভাবে অ্যান্টি ফাঙ্গাল দিয়েছে, যিনি পেয়েছেন আর কি, যেই ডাক্তার দিয়েছেন উনি অ্যান্টি ফাঙ্গাল হিসেবে টার্বিনাফিন দিচ্ছে। টার্বিনাফিন দিলেই তো এটা কাহিনী হয়ে গেছে, এটা বেড়ে গিয়ে লাল হয়ে গেছে, চামড়া লাল হয়ে গেছে, তখন বোঝা গেল এটা সোরিয়াসিস, এবং সোরিয়াসিসের ট্রিটমেন্ট দিলাম, তখন সোরিয়াসিস এটা ইমপ্রুভ করে গেল। সো আমাদের ওই যে বলছি ল্যাবের উপর সবগুলো ডিপেন্ড করা যায় না, স্কাল্প সোরিয়াসিস, হ্যাঁ, তাহলে এইখানে দেখা সোরিয়াসিসে স্কাল্প সোরিয়াসিস বিফোর এন্ড আফটার ট্রিটমেন্ট স্কাল্প সোরিয়াসিস আমরা কত মারাত্মক সোরিয়াসিস, হ্যাঁ, মেথোট্রিক্সের যে আমরা ট্রিটমেন্ট করেছি, জাস্ট
কি ম্যাজিকের মতো কিওর হয়ে গেছে। জাস্ট ময়শ্চারাইজার, কোনো স্টেরয়েড কিন্তু দেই নাই, কোনো টপিক্যাল স্টেরয়েড না, শুধু ময়শ্চারাইজার, তেল নারকেল তেল আর টার সাবান, টার শ্যাম্পু মাথায় দেওয়া আর মেথোট্রেক্সের, দ্যাটস ইট। এখন আমরা স্কাল্প সরিয়েছি, ছোট বাচ্চা তো মেথোট্রেক্সের দেওয়া যাবে না, বেটার টু অ্যাভয়েড, সো আমরা সাইক্লোস্পোরিন দিই। সাইক্লোস্পোরিন দেওয়ার পরে দেখেন বিফোর এন্ড আফটার ট্রিটমেন্ট। সো দিস আর অল দিস স্কাল্প সরিয়ে ফেসে আনকমন প্রেজেন্টেশন, এরকম আনকমনও আসতে পারে, পার্মে এরকম আসতে পারে, পালমার সোরিয়াসিস। দেখেন পার্মের প্রেজেন্টেশন গুলা, পালমার সোরিয়াসিস, খুব ভালো করে ছবিগুলো খেয়াল করে দেখেন, দেখলেই বোঝা যাবে, দেখলেই বলতে পারেন বাইল্যাটারালি সিমেট্রিক্যাল স্কেলি প্যাচেস, ইরেক্টেমাল স্কেলি প্যাচেস, হ্যাঁ, এই আরো ইনভলভমেন্ট বেড়ে গেছে, অল দিজ আর দ্য পালমার। প্ল্যান্টার, পায়ের তলায় যদি হয় প্ল্যান্টার সোরিয়াসিস, দেখেন নখগুলা ইনভলভমেন্ট পর্যন্ত হয়ে গেছে, কত মারাত্মক, পা হাঁটতে পারে না, কত ব্যথা, কত কষ্ট, এইগুলো হচ্ছে প্ল্যান্টার সোরিয়াসিস বিফোর এন্ড আফটার ট্রিটমেন্ট। আমাদের এই প্লেগ টাইপ অফ রিলেশনে এই যে ট্রিটমেন্ট, আমি আসবো ট্রিটমেন্টের এইগুলাতে, বিফোর এন্ড আফটার ট্রিটমেন্ট একদম কত সুন্দর ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এগুলা আমরা অ্যাসিড দিয়ে ট্রিটমেন্ট করেছি। সো রেটিনয়েডস দিয়ে, সো বিফোর এন্ড আফটার প্লেকটা সোরিয়াসিস জন্য ভালো। সোরিয়াটিক আর্থ্রাইটিস, অর্থাৎ সোরিয়াসিস একটা কমপ্লিকেশন নিয়ে, ইভেন সাম কেসেস আর্থ্রাইটিস, অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধু আর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করতে হবে, স্কিনে কোনো লেশনই নাই, তখন অনেক সময় তারা আর্থ্রাইটিসের এমন কিছু কিছু ব্যথার ওষুধ খায়, তারপরে যেগুলো বেড়ে যায় তখন স্কিন লেশনও চলে আসে। যাই হোক, সোরিয়াটিক আর্থ্রাইটিস, এই দেখেন সোরিয়াটিক আর্থ্রাইটিস কি হয়, এটা ডিস্টাল ইন্টারফারেন্সিয়াল জয়েন্ট গুলো ইনভলভমেন্ট, আর রিমোটেড আর্থ্রাইটিস এবং নেইল চেঞ্জেস আছে, দিস আর দ্য সোরিয়াটিক আর্থ্রাইটিস। তাহলে আমরা আসি সোরিয়াটিক আর্থ্রাইটিস কত রকমের, এই দেখেন এই ছবিগুলো সব সোরিয়াটিক আর্থ্রাইটিস হয়ে কমপ্লিকেশন হয়ে ডিফর্মিটি হয়ে গেছে। সোরিয়াটিক আর্থ্রাইটিস, অ্যান্ড সোরিয়াটিক আর্থ্রাইটিস নি জয়েন্ট ইনভলভমেন্ট হয়ে গেছে, এবং এইটা খুব ক্লাসিক্যাল পিকচার, সব খুব ক্লাসিক্যাল পিকচার সোরিয়াটিক আর্থ্রাইটিসে। এই যে হাঁটতে পারে না, ভ্যান গাড়িতে করে আসছে এই রুগীটা, ভ্যান গাড়িতে করে আসছে, আমরা ট্রিটমেন্ট পরে দিই, হসপিটাল অ্যাডমিশন। নেইল সরিয়েছে, নখের মধ্যে ইনভলভমেন্ট, পুরা নখ, বেডটা, নেইলটা ডিফর্ম, বিফোর এন্ড আফটার ট্রিটমেন্ট। এই ক্ষেত্রে আমাদেরকে আসলে আইদার টপিক্যাল ট্রিটমেন্টে খুব একটা কাজ করে না, আমাদের সিস্টেমিক ড্রাগে যেতে হয়, সিস্টেমিক ড্রাগে আমাদের গেলে তো এগুলো লং টাইমের ব্যাপার, সেক্ষেত্রে আমাদের কতটুকু, যেমন অ্যাক্টোডার্মাটাইটিস কন্টিনিউ অফ হ্যালোপি, এটা খুব বেশি সিভিয়ার ফর্মে, সো রিসিজন নেইলের মধ্যে হয়ে এরকম কমপ্লিকেশন হয়ে যায়। রিমেম্বার কিছু কিছু নোট, বিশেষ করে আমাদের এটা কাজে লাগবে, কিছু সিমিলারিটি আছে, যে আমাদের অনাইকোমাইকোসিস, ফাঙ্গাল ইনফেকশন নইলে দুইটাতেই আর হয়, নেইল লিফটিং হয়, অনাইকোলাইসিস হয়, নেইলটা উঠে যায় এবং কালারটা চেঞ্জ হয়ে যায় এবং নেইলটা থিকেন হয়ে যায়, সাবঅ্যাঙ্গল হাইপারকার্ভ দুইটাতেই হয়, কিন্তু ডিফারেন্স সোরিয়াসিস নেইলে নেইল পিটিং থাকে, গর্ত করতে থাকে এবং শেপটা ডিফর্ম হয়ে যায়। কিন্তু অনাইকোমাইকোসিস যে হয়, নেইলটা নরম হয়ে যায়, ফেটে যায়, ভেঙে যায়, ঝুরঝুরে হয়ে যায় আর কি, এবং গন্ধ থাকে কিছু, ওই যেহেতু ফাঙ্গাল ইনফেকশন থাকে, ডেব্রিস পাওয়া যায় ডার্ক ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, তাহলে এখন আমরা এগুলা ইরেক্টোডার্মিক সোরিয়াসিস, যেটাকে বলা হয় এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস, এক্সটেন্সিভ ইনভলভমেন্ট এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস, যেটাকে ইরেক্টোডার্মাও বলা হয়। চাইল্ডহুড সোরিয়াসিস, ছোট ছোট বাচ্চাদের ইনভলভমেন্ট হয়, এক্সটেন্সিভ ইনভলভমেন্ট, সেগুলোকে আমরা ট্রিটমেন্ট করি, ভিটামিন ডি, জিঙ্ক, অ্যাজিথ্রোমাইসিন, কোনো ক্ষেত্রে আমাদের অবশ্যই সাইক্লোস্পোরিন দিয়ে ট্রিটমেন্ট করি। পেনিসে যদি হয়, পেনাইল সোরিয়াসিস, দেখেন পেনিসের মধ্যে স্কেলে আর কোথাও কিন্তু লেশন নেই, শুধু পেনিসে, অনেকে দেখে ভয় পেয়ে যায়, না জানি জেনিটাল একটা ডার্মাটোসিস, এটা কোথায় হচ্ছে কি জেনি, এটা কি ভেনেরিয়াল ডিজিজ না, এটা ভেনেরিয়াল ডিজিজ না, অনেকে না বুঝে নানা রকম ভেনেরিয়াল টেস্ট করে, এটা হলো পেনাইল সোরিয়াসিস। দেখেন এখানে এইটুকু এইটুকু ছোট ছোট আছে, কোনো ইচিং নাই, হ্যাঁ, এটা জেনিটাল স্ক্যাবিসের মতো লাগতেছিল কিন্তু ইচিং নাই। সো দিস আর দ্য, এই যে পেনিস স্কেল উঠতেছে, পেনাইল সোরিয়াসিস, ভালভাতে হইতে পারে, পেনাইল সোরিয়াসিস ভালভাতে হইতে পারে, জেনিটাল সোরিয়াসিস। দেখেন বিফোর এন্ড আফটার ট্রিটমেন্ট ভালভাতে আমরা কিছু তো তেমন ইয়ে দেই, ময়েশ্চারাইজার দিছি আর ট্যাক্রোলিমাস দিছি, ট্যাক্রোলিমাস আর এজিথ্রোমাইসিন, ভিটামিন ডি। সো দিস আর দিস ফেস আনকমন, ফেসিয়াল সোরিয়াসিস, ফেসিয়াল সোরিয়াসিস, লিপে হইতে পারে আনকমন, লিপ সোরিয়াসিস। জিওগ্রাফিক টাং বলা হয়, যদি জিভের মধ্যে হয়ে থাকে, জিওগ্রাফিক টাং বলা হয়, টাং সোরিয়াসিস ইন দ্য টাং। টেস্ট কি করবা, স্কিন বায়োপসি, এটা আমাদের অ্যাজ ইউজুয়াল, আমরা স্কিন বায়োপসি যদি করে ভালো হিস্টোপ্যাথোলজিস্ট করে মনো মাইক্রো অ্যাবসেস পাই স্ট্যাটাম কর্নিয়ামে, এবং থিনিং অর অ্যাবসেন্স অফ দ্য গ্র্যানুলার লেয়ার, রেগুলার ইলংগেশন অফ দ্য রেটিডিজেস পাই, তাইলে যেমন ডার্মাল প্যাপিলা, রেগুলার ইলংগেশন অফ দ্য রেটিডিজেস, ডার্মাল প্যাপিলা পাই,
লিমিটেশন, হ্যান্ড স্কিন বায়োপসি কিছু লিমিটেশন আছে, অর্থাৎ সবসময় স্কিন বায়োপসি আমাদেরকে গাইড নাও করতে পারে। যেমন হাতের তালু, পায়ের তালু, পালমো প্ল্যান্টার সোরিয়াসিস থাকলে এইখানে যদি বায়োপসি নেই, এই সময় নন স্পেসিফিক আসে, সোরিয়াসিসের পক্ষে অনেক সময়, অধিকাংশ সময় আসে না, সুতরাং এখানে বায়োপসি করাটা ইউজলেস। স্কাল্পে সোরিয়াসিস নিলে অনেক সময় এখানে আসে না। এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস, সারা শরীরে স্কেলিং ইরাপশন হচ্ছে, ওইখানে বায়োপসি নিলে কিছুই আসবে না। সোরিয়াসিসের ওই জিনিসের ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অন হিস্টোপ্যাথি, সেটা আমাদের লিমিটেশন। কাজে ক্লিনিক্যাল ডায়াগনোসিস ভালো। সিভিয়ারিটি অফ দ্য সোরিয়াসিস ডিটেক্ট করা খুবই জরুরি, কারণ আমাদের ম্যানেজমেন্টের প্ল্যানে এটার উপর নির্ভর করে। এটাকে বলা হয় সোরিয়াসিস এরিয়া সিভিয়ারিটি ইন্ডেক্স, যেটা মাইল বলবো কখন, যখন আমাদের বডি সার্ফেস এরিয়া লেস দেন 10% ইনভলভমেন্ট থাকে, তখন আমরা টপিক্যাল ট্রিটমেন্ট দিয়ে করব। আর যখন আমরা দেখব 10 থেকে 20% সার্ফেস এরিয়া ইনভলভমেন্ট হয়ে গেছে বডি, তখন আমাদেরকে সিস্টেমিক ড্রাগে যাইতে হবে। যদি সিভিয়ার হয়, দ্যাট ইজ সিভিয়ার কখন বলবো, যখন 20%-এর চেয়ে বেশি, তখন তো অবশ্যই ইভেন হসপিটাল অ্যাডমিশনও লাগতে পারে, এবং তাকে কোনো সময় কম্বিনেশন ট্রিটমেন্ট বা অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট, ইভেন বায়োলজিক্যাল ট্রিটমেন্ট বা যে কোন দেওয়া লাগে পেশেন্ট এফোর্ড করতে পারে, সেই ট্রিটমেন্ট যেতে হবে। সেই ট্রিটমেন্টগুলোতে আমরা একটু একটু করে এখন আসবো। ম্যানেজমেন্ট হচ্ছে ম্যালট্রিটেড সোরিয়াসিস, সিস্টেমিক। প্রথম কথা হলো সোরিয়াসিসে ম্যাল ট্রিটমেন্ট কখন হয়, যখন সিস্টেমিক স্টেরয়েড দেওয়া হয়। সিস্টেমিক স্টেরয়েড দেওয়া যাবে না, সিস্টেমিক স্টেরয়েড দেওয়া যাবে না, কখনোই না, কোনো অবস্থাতে না। লাইফ লং স্কিন যদি দেওয়া হয়, ফর দ্য টাইম বিং খুব ম্যাজিকের মতো ভালো হয়ে যাবে, পরে এটা ডাবল দ্য ফোর্সে ইট উইল কাম ব্যাক উইথ দি মানে সিভিয়ার কন্ডিশন, এবং সেক্ষেত্রে পেশেন্টের জন্য আমরা পার্মানেন্টলি একটা ক্ষতির কারণ তৈরি করে দেন আমাদের ডাক্তারদের জন্য। সিস্টেমিক স্টেরয়েড কন্ট্রাইন্ডিকেশন সোরিয়াসিস পেশেন্ট, কাজে এটা আমরা যেন মনে রাখি। কাউন্সেলিং করতে হবে সোরিয়াসিসের পেশেন্টে। কি কাউন্সেলিং করব? প্রথম কথা যেটা আমরা অনেক সময় করি না, ও আপনার তো সোরিয়াসিস, আচ্ছা এটা তো ভালো হবে না, সারা জীবন থাকবে। ভাই এটা বলেন না, এটা বলা শোনার জন্য তো রুগীরা আপনার কাছে আসে না। ডাক্তারের কাছে রুগীরা কেন আসে? ডাক্তারের কাছে অসহায় হয়ে আসে, তারা আপনার দুইটা ভালো কথা শোনার জন্য আসে, তারা আপনার রিঅ্যাসুরেন্স চায়। সেটা যদি মন সন্তুষ্ট করতে হবে, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। তারা আপনাকে ভালো বলে, তারা আপনার কাছে আসবে, তারা আপনার কাছে রুগী পাঠাবে, আপনি কোনো সময় নেগেটিভ কথা বলবেন না। কিভাবে, কে বলছে সোরিয়াসিস ভালো না? সোরিয়াসিস ভালো হয়, কিন্তু এটা আবার হতে পারে, কারণ এটা তো ভুল না। কাজে রিঅ্যাসিওর দ্য পেশেন্ট এবং টেল অ্যাবাউট দ্য ডায়াগনোসিস, এবং আপনি কনফিডেন্সের সাথে বলবেন যে আপনার রোগটার নাম সোরিয়াসিস। একটা যত অশিক্ষিত লোকই হোক না কেন, সে জানতে চায় তার কি রোগ হয়েছে। আপনি বলেন, আপনি কনফিউশন থাকার কথা লিখিত দেন যে আপনার সোরিয়াসিস হয়েছে, আপনার রোগের নাম সোরিয়াসিস। কনফিডেন্টলি বলেন। আপনি কতটা কনফিডেন্ট, যত অশিক্ষিত মূর্খ হইলে সেও কিন্তু বুঝতে পারে যে আপনি কি রোগটা চিনতে পারছেন কিনা। কাজেই you should be confident in your diagnosis, number 1. Number 2, when you will be confident, you tell them about the diagnosis and reassure the patient আপনার যে রোগটা হয়েছে, এই রোগটা আপনার ভালো হয়ে যাবে, কিন্তু একটু নিয়ন্ত্রণে রাখতে হবে, আপনার নিয়ন্ত্রণে রাখার মধ্যে চলতে হবে। সেটা আমরা পরে বলে দেব, আগে আমরা ভালো করি, আপনি আমাকে সহযোগিতা করেন, দ্যাটস অল। লাইফ লং স্কিন ডিজিজ উইথ রিল্যাপস এন্ড রিমিশন তো আছে, আপনার সারা জীবন থাকবে। আপনি এইভাবে কথাটা না বলে আপনি বলেন আপনার রোগটা ভালো হবে, কিন্তু মোটামুটি আপনাকে এটা নিয়ন্ত্রণ করে চলতে হবে। হ্যাঁ, তো কোনো সময় অনেক পেশেন্টরা একদম আরো বেশি জানতে চায়, কেন আমার এটা কি ভালো হবে না? আপনার এটা তো ভালো হবে, কিন্তু আপনি যেমন ধরেন ডায়াবেটিস যেরকম আছে, একটু নিয়ন্ত্রণে রাখতে হয়, এইভাবে নিয়ন্ত্রণ রাখতে আপনি ভালো থাকতে পারবেন আগে। কারণ অনেকে এক্সপেকটেশন অনেক বেশি থাকে, সে এক্সপেকটেশন যদি আপনি আবার বেশি বলে ফেলেন একদম ভালো হয়ে যাবে, এটা আর হবে না, তাহলে তো ভুল কথা হবে। তখন আবার এসে আপনাকে ধরবে, আপনি তো বলছিলেন আর হবে না, আপনি তো বলছিলেন আসতে হবে না, আপনি এখন তো হইলো। এটা ওইভাবে আপনি বলবেন, নিয়ন্ত্রণে রাখতে হবে, অ্যাডভাইস করতে হবে। সোরিয়াসিস পেশেন্ট কি অ্যাডভাইস? অ্যাডভাইস হলো খোটাখুটি করবেন না, খোটাখুটি করলে এটা বাড়বে। চামড়া তুলবেন না, কিছু কিছু খাবার আছে, যেমন রেড মিট অ্যাভয়েড করবেন, আপনি বেগুন অ্যাভয়েড করবেন, আপনি যে সমস্ত খাবার খেলে আপনার চুলকায়, সেগুলো আপনি আপনার চুলকায় অ্যাটোপিক ইনডিভিজ, মানে আপনার যদি কোনো খাবার অ্যালার্জি থাকে, সোরিয়াসিস পেশেন্ট যে কোনো স্কিন ডিজিজ ওইটা আপনি কম খান। আর কিছু ড্রাগ, রিজার্ভ ড্রাগ রাখেন, মানে ধরেন আপনি কিছু টপিক্যাল মেডিকেশন দিচ্ছেন, পেশেন্ট কিছু ভালো হইলো, পুরোপুরি ভালো হয় না, রুগী এসে বলে আমার তো ভালো হইতেছে না, তখন বলবেন, আপনি বুঝায় বলবেন, দেখেন আপনার তো লেস দেন 10% বডি সার্ফেস এরিয়া ইনভলভ, আমরা আপনাকে টপিক্যাল মেডিসিন দিয়েছি, আপনি খাওয়ার ওষুধ দেই নাই। কেন দেই নাই জানেন? এখন খাওয়ার ওষুধ দিলে আপনার এটা ভালো হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে যদি আপনার এটা কখনো বেশি হয়, তখন আবার এই খাওয়ার ওষুধগুলো আপনার কাজ করবে না। এই জন্য আমরা এটা রিজার্ভে রাখতেছি। ওষুধ কিন্তু আছে, আপনার যেহেতু ডিজিজটা আপনার সারা জীবনের, আমরা কিন্তু রিজার্ভে আপনার জন্য রেখে দিলাম। রুগীকে এইভাবে কাউন্সিলিং করে বোঝাতে হবে। স্টেরয়েড কিন্তু দেওয়াই যাবে না, আপনাকে বলে দিলাম, আপনি কোনো অবস্থাতে স্টেরয়েড জাতীয় ওষুধ খাবেন না। যখনই যে ডাক্তারের কাছে
কাছে বলবে যাবেন, আপনি বলবেন আমার সোরিয়াসিস আছে, আমার স্টেরয়েড খাওয়া যাবে না, সো উনি এটা বিকল্পভাবে অন্য কিছু দিবে। হোমিওপ্যাথি বা হার্বাল ট্রিটমেন্ট, দেখেন আপনি তো আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিচ্ছেন, কিন্তু পরে কারো কুমন্ত্রণায়, কারো প্ররোচনায় প্ররোচিত হইয়া দয়া করে কখনো হোমিওপ্যাথি খাবেন না। যদি খান তাহলে কিন্তু এটা বেড়ে যাবে, কারণ বাংলাদেশের মানুষের এরকম বিভিন্ন মানুষের কাছে পরামর্শ নেওয়ার একটা অভ্যাস আছে, প্রবণতা আছে, এটা আমাদের সমাজকে আমরা জানি, আমরা অস্বীকার করতে পারি না। এবং হার্বাল ট্রিটমেন্ট, কবিরাজি, ইউনানি দেওয়াখানে আপনি এটা আগেই বলে দিবেন কাউন্সিলিং এর সময়, দেখেন এগুলো যদি করেন আপনার সোরিয়াসিস এখন আছে 20%, 10%, আপনার এটা কিন্তু 50% হলো খবর শেষ, আপনার বডি ভয়ঙ্কর, তখন কিন্তু আর তারা এটা কন্ট্রোল করতে পারবে না, আপনাকে হসপিটাল অ্যাডমিশন নিয়ে সিভিয়ার ট্রিটমেন্ট নিতে হবে। সেই অবস্থায় যাতে না যান, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এই কাউন্সিলিং গুলো আপনি করবেন। প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট কি হবে? প্রথম হচ্ছে ডায়াগনোসিস কনফার্ম করে প্রপার করতে হবে আপনার রোগ এইটা। টপিক্যাল কি দিবেন? স্টেরয়েডের সাথে স্ক্যারাটোলাইটিক এজেন্ট দিবেন, এবং তার এর সাবান পাওয়া যায়, শ্যাম্পু পাওয়া যায়, মাথায় হলে শ্যাম্পু দিবেন, বডি ওয়াশের জন্য তার একটা ক্যারাটোলাইটিক এজেন্ট, অ্যান্টি প্রলিফারেটিভ এজেন্ট, এটা দিবেন, আর ময়শ্চারাইজার দিবেন। ময়শ্চারাইজার গোসলের পরে ময়শ্চারাইজার ব্যবহার করবেন, হ্যাঁ, যেটা নারকেল তেল, ভেরি গুড ময়শ্চারাইজার। ফটোথেরাপি, রোদের মধ্যে বসবেন, ফটোথেরাপি, এটা আপনার ইন জেনারেল একটা জেনারেল সোরিয়াসিসের ট্রিটমেন্ট প্রোটোকল। যদি এটা ভালো না হয়, আপনি রেফার্ড ইট টু দা, যখন সিস্টেমিক ড্রাগ দেওয়া লাগবে, জিপিদের এটা ট্রিটমেন্ট করা উচিত নয়, জিপিদের রিস্ক নেওয়া উচিত না। তারা এই ট্রিটমেন্টের মধ্যে লিমিটেড থাকবে, না হলে ডার্মাটোলজিস্টের কাছে রেফার করে দিবে, ডার্মাটোলজিস্ট দেন ডিসিশন নেবে হোয়াট টু ডু। আমি টপিক্যাল ট্রিটমেন্ট নিয়ে একটু কথা বলি। টপিক্যালের মধ্যে আছে ক্লোবেটাসল প্রোপিওনেট, যেটা টপিক্লো স্প্রে নামে থাকা যায়, স্প্রেটা খুব ভালো কাজ করে, পেনিট্রেশন ভালো আছে। টপিক্লো লোশন পাওয়া যায়, ক্রিম পাওয়া যায়, অয়েন্টমেন্ট পাওয়া যায়। তো আপনি অয়েন্টমেন্টটা ইউজ করবেন স্কিন ড্রাই এরিয়াতে, স্প্রে সাধারণত মাথাতে, লোশন একটু পাতলা থাকে এগুলা আপনি ওয়াইড এরিয়াতে, সারফেস এরিয়া যদি বেশি থাকে লোশনটা লেপটিয়ে দিতে সুবিধা হয়, স্কাল্পে স্প্রে দিতে সুবিধা হয় এগুলা। ক্লোবেটাসল যখন দেখবেন হাইপার ক্যারাটোসিস বেশি আছে, তাহলে ক্লোবেটাসল প্রোপিওনেট স্যালিসাইলিক অ্যাসিড টপিক্লো এস নামে পাওয়া যায়, একবার করে দিবেন, 2 বেলা না, একবার রাতের বেলা, দিনের বেলা ময়শ্চারাইজার। ভিটামিথেসন ক্যালসিপোট্রিল দিতে পারেন, যেটাও ভালো একটা ওষুধ। ডাইভন প্লাস, কিন্তু এটা খেয়াল রাখতে হবে, এটাকে কিন্তু অনেক সময় ইরিটেন্ট কন্ট্রাক্ট ডার্মাটাইটিস করে, কাজেই এটা অল্প অল্প করে লাগাতে হয়, তেলের সাথে মিশিয়ে লাগালে এটা রেজাল্ট অবশ্যই এটা হচ্ছে বেটার আসে, কিন্তু সবার এটা স্যুট করে না, মনে রাখতে হবে। ট্যাক্রোলিমাস, ট্যাক্রোলর র্যামাস, এটা ফেসে দেওয়ার জন্য। টার ক্রিম প্রিপারেশন, আমি যেটা করি, স্টেরয়েড যদি প্রথম দিকে আসে, স্টেরয়েডটা দেই, ক্লোবেটাসল প্রোপিওনেট বা স্যালিসাইলিক অ্যাসিড মিশানো, অথবা প্লেনটা রাতে দেই, আর দিনের বেলা তাকে গোসলের শেষে ময়শ্চারাইজার দিয়ে টার ক্রিম লাগাই দিই, অথবা টার ক্রিম দিনে দিয়ে তারপরে গোসল করাই দিয়ে পরে ময়শ্চারাইজার দিয়ে দিই, এবং ওয়াশ দিই টার সোপ এবং শ্যাম্পু দিয়ে, ডার্মা টার সোপ নামে পাওয়া যায়। এছাড়া নতুন একটা ওষুধ আসছে, তার নাম হচ্ছে রোফ্লুমিলাস। রোফ্লুমিলাসটাও একটা ওষুধ, নাভানা নিয়ে আসছে, 250 টাকার দাম, লুমিলাস নামে পাওয়া যায়। এটা একটা নতুন মলিকুল এসছে, একটু দাম আছে, 250 টাকা, এটাও আপনারা ব্যবহার করতে পারেন। এটা স্টেরয়েড না আর কি, হ্যাঁ, যেখানে স্টেরয়েড আমাদের কন্ট্রাইন্ডিকেট দেওয়া উচিত না, সেখানে ট্যাপিনেরফ একটা নতুন এসছে, সেটার দাম আবার অনেক বেশি, 1500 টাকা। ট্যাপিনা, ভিটাপা, ট্যাপিনর এই নামে পাওয়া যায়। এটা প্লেক টাইপ অফ সোরিয়াসিসের জন্য ভালো, কিন্তু এটাও কারো কারো ক্ষেত্রে ইরিটেশন হয়, সেক্ষেত্রে ময়শ্চারাইজারের সাথে মিশিয়ে অথবা প্রথম দিকে একটু ময়শ্চারাইজার দিয়ে লাগানো, পরবর্তীতে এটা ডাইরেক্ট ওয়ান্স অ্যাট নাইট ব্যবহার করতে হয়। এছাড়া সিস্টেমিক ড্রাগের মধ্যে আমরা অ্যাজিথ্রোমাইসিন দিই। অ্যাজিথ্রোমাইসিনে আমরা যদি খুব বড় সিস্টেমিক ড্রাগে না যাই, তাহলে ভিটামিন ডি আমরা ওরাল দিব, এবং রোদে বসার পুভা থেরাপি আছে, এটা না বললাম। আরেকটা হচ্ছে ওটা ওষুধ সোরালেন খেয়ে রোদে বসতে হয় আর কি, সেটা একটা ট্রিটমেন্ট, যেটা ভিটিলিগোতে যেভাবে দেওয়া হয়। অ্যাজিথ্রোমাইসিন আমরা একটা করে 500 মিলিগ্রাম ইমিউনোমডুলেটর হিসাবে 10 দিন দিতে পারি। ইনভলভমেন্ট যদি আমি অন্য সিস্টেমিক ড্রাগে না যাই, তাই অ্যাজিথ্রোমাইসিনের যে পালস থেরাপি যেভাবে একনিতে ব্রণে দেওয়া হয়, সপ্তাহে 3 দিন করে 2 থেকে 3 মাস, সেইভাবে একটা পেশেন্টদেরকে, বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা এইভাবে ট্রিটমেন্টে আগাইতে পারি। সিস্টেমিক মেজার্স এর মধ্যে এখন আমরা আসবো, এইটা মনে রাখা দরকার। সিস্টেমিক মেজার্স, মেইন ড্রাগ হচ্ছে কি? সিস্টেমিক মেইন ড্রাগ হচ্ছে মেথোট্রেক্সেট, মেইন ড্রাগ এম দিয়ে মেথোট্রেক্সেট, দেন এ বি সি ডি, এইভাবে মনে রাখেন। মেথোট্রেক্সেট মেইন ড্রাগ, মেইন এম, মেথোট্রেক্সেট আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মেইন ড্রাগ, দেন এ বি সি ডি। এতে কি? অ্যাসিট্রেটিন, এটা এক ধরনের রেটিনয়েড, কি নামে পাওয়া যায়? সোরিক্যাপ। সোরিক্যাপ 25 মিলিগ্রাম, এইটাই ভালো কাজ করে। 25 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি দিতে হয়, কিন্তু এটা টেরাটোজেনিক ড্রাগ,
চাইল্ড বেয়ারিং এজ ফিমেলে দেওয়া যাবে না। অ্যাপ্রিমিলাস্ট নতুন মলিকুল, কিন্তু আমাদের দেশে যেগুলো পাওয়া যায় আর্সেনটটা রিলেটিভলি একটু বেটার, বাট এফিকেসি নট আপ টু দ্য মার্ক অফ দ্য ওয়েস্টার্ন কান্ট্রি। কারণ আমার বিদেশের অনেক পেশেন্ট আছে, তারা ওইখানে খায়, তারা এটার রেজাল্ট আমি দেখেছি, এটা অনেক ভালো মলিকুল, কিন্তু আমাদের দেশেটা অত ভালো কাজ করে না, মেবি কোয়ালিটি ইস্যু। বায়োলজিক বিতে হচ্ছে বায়োলজিক্স, আমাদের দেশে পাওয়া যায় দুইটা, সেকুকিনুমাব আর অ্যাডালিমুমাব। তো সেকুকিনুমাবটা ইনজেকশন দিতে হয়, ইনজেকশন সাবকিউটেনাসলি নাভির দুই পাশে আমরা দেই 150-300 মিলিগ্রাম প্রতি সপ্তাহে দিয়ে 1 মাস, পরে মান্থলি দেওয়া হয়। আর অ্যাডালিমুমাব পাওয়া যায় 40 মিলিগ্রাম, 80 মিলিগ্রাম দুইটা দেওয়া হয়, পরবর্তীতে 40 মিলিগ্রাম করে মেইনটেনেন্সে উইকলি 2 সপ্তাহ পর পর চালানো হয় অ্যাডালিমুমাব। তবে সেকুকিনুমাব ইজ বেটার দেন অ্যাডালিমুমাব। তবে বায়োলজিক দেওয়ার আগে আমাদের মাথায় রাখতে হবে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিতে হবে তার আগে, তার কোথাও টিবি আছে কিনা বা কোনো ইনফেকশনের ফোকাস আছে কিনা, হেপাটাইটিস বি সি ভাইরাস আছে কিনা, লিভার প্যানেল, কিডনি প্যানেল, সবগুলা সিবিসি সব ওকে থাকলে ওগুলোর মতো আমরা তো দিতে পারি। সাইক্লোস্পোরিন নিউরাল নামে পাওয়া যায় 100 মিলিগ্রাম, এছাড়া লিকুইড পাওয়া যায় একটা, সেটা স্পোরিয়াম ওরাল সলিউশন। ডিউক্রাভাসিটানিব দিতে হচ্ছে, তাহলে এতে অ্যাসিডোটিন অ্যাপ্রিমিলাস, বিতে বায়োলজিক, সিতে সাইক্লোস্পোরিন, ডিতে ডিউক্রাভাসিটানিব, যেটা ক্রাভাসিন আর ডিউক্রাভা 6 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি ডোজ পাওয়া যায়। এবং সব শেষে হচ্ছে টোফাসিটানিব, যেটা মূলত এফডিএ অ্যাপ্রুভড ড্রাগ ফর সোরিয়াটিক আর্থ্রাইটিস, নট সোরিয়াসিস। সোরিয়াসিসে অত ভালো কাজ করে, সোরিয়াটিক আর্থ্রাইটিসে ফ্যান্টাস্টিক কাজ করে, খুবই ভালো কাজ করে, ইভেন রিমোটয়েড আর্থ্রাইটিসেও খুব ভালো কাজ করে টোফাসিটানিব। টোফাসিড এক্সআর 11 ওয়ান্স ডেইলি ডোজ, আর 5 মিলিগ্রাম দিলে বিডি। তাহলে এইটা একটা ওষুধ। এখন আমরা একটু এই ড্রাগগুলো সম্বন্ধে একটু জেনে নেই। যেমন মেথোট্রেক্সেট এমটিএক্স বেস্ট, আমি বলবো বেস্ট ইকোনমিক ইন বাংলাদেশ পার্সপেক্টিভ এমটিএক্স। কাউন্সেলিং দরকার, অনেক কি কাউন্সেলিং, যেটা অনেক সময় ফার্মেসিতে বলে যে আপনার ক্যান্সারের ওষুধ, কারণ ওটার মধ্যে লেখাও থাকে অ্যান্টি ক্যান্সার ড্রাগ, হ্যাঁ, তখন এটা দেখা থাকে তো এটা ক্যান্সারের ওষুধ না, ক্যান্সারের জন্য দেই নাই আপনাকে, হ্যাঁ, এটা অনেক কাজে ব্যবহার করা হয়, রুগীদেরকে আগেই কাউন্সেলিং করে বুঝাই দিতে হবে, এটা কিন্তু ওই জন্য নয়, খেতে হবে কিন্তু ডেইলি না, বলে দিতে হবে এই ওষুধটা কিন্তু সাবধান ডেইলি খেন না, সপ্তাহে ওই যে 1 দিন বা 2 দিন যেরকম শিডিউল করা আছে এইভাবে খাবেন, না এলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এবং প্রায় এরকম দেখা যায় পেশেন্টটা উল্টাপাল্টা করে মেথোট্রেক্সেট, তখন টক্সিসিটি নিয়ে আসে। এবং টেস্ট করার আগে আমাকে এই ড্রাগ প্রেসক্রাইব করার আগে অবশ্যই টেস্ট করতে হবে। কি টেস্ট করব? 3টা টেস্ট। এএলটি করব, লিভার ঠিক আছে কিনা, কিডনি ঠিক আছে কিনা, ক্রিটিনিন করব, আর তার বোন ম্যারো সাপ্রেস আছে কিনা সিবিসি করে দেখব। তাহলে আমরা যদি দেখি ওকে, দেন উই ক্যান স্টার্ট করব কিভাবে? আমরা উইকলি ডোজ, মনে রাখতে হবে মেথোট্রেক্সেট আমরা শুরু করতে পারি 10 মিলিগ্রাম দিয়ে অথবা 7.5 মিলিগ্রাম দিয়ে, তারপর সপ্তাহে বাড়ায় স্ট্যাটিক ডোজটা হচ্ছে 15 মিলিগ্রাম ছাড়া কিন্তু কাজ করে না, 15 মিলিগ্রাম লাগবে উইকলি। সো এটা অ্যাডাল্ট ডোজ 15 মিলিগ্রাম, কিন্তু দেখা যাচ্ছে অনেক মেডিকেশনের একটা কোয়ালিটির ব্যাপার রয়ে গেছে, কোয়ালিটি কিন্তু সব কোম্পানির সবটা ভালো না, বিশেষ করে মেথোট্রেক্সের ক্ষেত্রে আমার এইটা আমার মতামত। এবং 2.5 মিলিগ্রাম পাওয়া যায়, 10 মিলিগ্রাম পাওয়া যায়, আপনার 2.5 মিলিগ্রাম ডিভাইডেড ডোজে দেওয়াটাই ভালো, অর্থাৎ সোমবার মঙ্গলবার সকালে রাতে ডিভাইডেড ডোজে আপনি 2 বেলা করে দিলেন 10 মিলিগ্রাম হলো, 4টা করে ট্যাবলেট উইকলি। কারণ একবারে 10 মিলিগ্রাম অনেকে টলারেট করতে পারে না, অনেকে তখন আবার ইভেন 2.5ও পারে না, তখন সেটাকে অ্যান্টিমিটিক হিসেবে আপনি এমিস্টার দিতে পারেন এর সাথে উইদিন। আর যদি খুবই গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, গ্যাস্ট্রিকের ওষুধ দিতে পারেন গ্যাসের জন্য, কিন্তু একদম না পারলে তখন আমরা মেথোট্রেক্সেট ইনজেকশন সাবকিউটেনাসলি দিতে পারি, এবং মেথোট্রেক্সেট ইনজেকশনটা কিন্তু বেটার কাজ করে। ইভেন মেথোট্রেক্সেট ইনজেকশন কিন্তু আবার খাওয়াও যায়, অর্থাৎ একটা ভায়ালে থাকে 2 ml ওষুধ, এই 2 ml এ থাকে 50 মিলিগ্রাম, তো 1 ml এ 25 মিলিগ্রাম, তো 1 ml ইনসুলিন যে এক্সিসির অর্ধেক আপনি যদি খান তাইলেই হয়ে যাচ্ছে আপনার 12.5 মিলিগ্রাম, ঠিক আছে, ওই 12.5 মিলিগ্রাম আমরা কিন্তু খেতে পারি ওয়ান্স ইন এ উইক। তারপরে ডোজটা বাড়িয়ে আমরা ওই 25 মিলিগ্রামে যেতে পারি, যার সিভিয়ার ফর্মে চলেছে, মানে সাবকিউটেনাসলি ইনজেকশন নেওয়া যায় চামড়ার নিচে ইনসুলিন, যে কেউ যদি ইনজেকশন নিতে না চায় অরাল খেতে পারবে জুসের মধ্যে ঢেলে, আমি সেগুলা দেখাবো এবং এইটার রেজাল্ট ভালোই। তবে মেথোট্রেক্সের কোয়ালিটি নিয়ে আমার কিছু এই আছে, আমি এর জন্য প্রেফার করি ইনজেক্টেবলটা, ওরাল মেডিসিন আগে বাংলাদেশে যেটা পাওয়া যায় কোরিয়ান মেডিসিন, ইট ওয়াজ ওয়ান্ডারফুল, বাট এগুলা এখন বাংলাদেশে যেগুলো অ্যাভেলেবল সেগুলো আছে, মেথোট্রেক্সটা একটু ভালো, কিন্তু আসলে
আসলে নট আপ টু দ্য মার্ক, রেদার দেন অন্য কোম্পানির বাইরের ওষুধ অনেক ভালো। আপনি দেখেন একটা জি, আপনার মেয়েকে তো নিয়ে আমার কাছে এসেছিলেন। আপনার মেয়ের ছিল প্ল্যান্টার সোরিয়াসিস, 2 পায়ের তলায়। আপনার মেয়ের বয়স কত? 12 বছর। আচ্ছা, আপনি এর আগে চিকিৎসা দেখলাম আপনার ভালো কাগজপত্রগুলো, প্রায় দীর্ঘদিন ধরে আপনি চিকিৎসা করছেন। যেমন আপনার 2জন চর্মরোগ বিশেষজ্ঞ দেখিয়েছেন, আমি নাম উল্লেখ করছি না তাদের। ওনারা আপনাকে মেথক্স ট্যাবলেট দিয়েছিলেন, প্রায় দুইটা দুইটা দুইটা, মানে 2.5 মিলিগ্রাম সপ্তাহে 6টা করে, রাইট? তার মানে আপনার 15 মিলিগ্রাম সপ্তাহে এটা মূল ওষুধ দিয়েছিলেন। তারপরে আবার 10 মিলিগ্রাম করে দিলেন, সপ্তাহে একবার করে খেতে। দীর্ঘদিন ধরে দেখলাম যে একজন দিয়েছে। তো আপনি এটা খাওয়ার পরে রেজাল্ট কিরকম পেয়েছেন? রেজাল্ট ভালো পাইনি। কতদিন খাইয়েছিলেন? এটা টোটাল 6 মাস আর কি। 6 মাস খাইয়েছিলেন। আচ্ছা, তারপরে আরেকটা প্রেসক্রিপশন আরেকজনের দেখলাম যে ওনাকে সরিটেক, যে কোম্পানিটা সরিটেক, 10 মিলিগ্রামে 2টো করে ক্যাপসুল খাইয়েছেন, তাই না? জি স্যার। এইটা কতদিন খেয়েছেন? অনেকদিন ধরে? হ্যাঁ, ওনাকেও 6 মাস স্যার। ওইটাও 6 মাস খেয়েছিলেন। তো এই খাওয়ানোর পরে কাজ না হয় নাকি? রেজাল্ট পাওয়া যায় না। পরে আপনি আমার কাছে আসলেন, রাইট? স্যার, আপনার কাছে আসছি। আমি আসার পরে কি দিলাম আপনার বাচ্চাকে? যে নেক্সট এম, যেটা 7.5 মিলিগ্রাম, মানে মেথোট্রেক্সেট ইন্ডিয়ান 7.5 মিলিগ্রামের ট্যাবলেটটা, রাইট? সপ্তাহে একটা করে, যেটা সপ্তাহে একটা করে মূলত যায়, বাকিগুলো তো ফলিক অ্যাসিড। তো এই ওষুধটা আপনি কয় মাস খাইয়েছেন? 3 মাস। 3 মাস খাওয়ার পরে রেজাল্ট কেমন আসলো? রেজাল্ট খুবই ভালো, এবং আমার মেয়ের পা ইনশাআল্লাহ ভালো এখন পুরোপুরি। আচ্ছা, ভালো। এখন কথা হলো, আমি তো দিলাম 7.5 সপ্তাহে মেথোট্রেক্সেট, কিন্তু এটা অন্য দেশি, আমাদের দেশি না। সেইটা আবার আমাদের দেশি খাওয়া হলো 15 মিলিগ্রাম করে। এই দুইটার একই ওষুধ তো আপনি দেখতে পারছেন, কিন্তু রেজাল্টের পার্থক্য আপনি কি বুঝলেন বিষয়টা? রেজাল্টের পার্থক্য মানে আমাদের যেটা দেশের ওষুধ খেয়েছি ওটার থেকে ইন্ডিয়ার ওষুধটা অনেক ভালো। মানে ভালো মানে কি অনেক ভালো। জি, দেখুন তাহলে একটা বিপদ না আমাদের ওষুধ ডাক্তারদের জন্য? সবাই যে মেসেজটা জানে না, তাই না? সেই জন্য আপনার কাছে এই জিনিসটা আমরা জেনে নিয়ে শেয়ার করলাম। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এইটা হচ্ছে সেই পেশেন্টের ছবিটা। সে পেশেন্ট আগে ছবিটা তুলে রাখছিল, এটা তার এই 3 মাস পরের রেজাল্টটা। একদম মানে আমার মানে এত অবাক লাগলো যে একই ওষুধ খাচ্ছিল, অথচ জাস্ট কোম্পানি চেঞ্জ করার ফলে এরকম। সুতরাং আমাদের এই বিষয়গুলোকে দেখতে হবে। একটা মনে করার কোনো কারণ নাই যে মেথোট্রেক্সেট কাজ করলো না বলে মেথোট্রেক্সেট একদমই কাজ করবে না, এটা মনে করার কোনো কারণ নাই। কাজে এটা ডিপেন্ড করে আমরা কোনটা এটা ব্যবহার করছি। আচ্ছা, এখন আসি আমরা যদি এখন এমনটা হয় যে মেথোট্রেক্সেট আমরা কি বলে, if we want to give the methotrexate, এখন বাংলাদেশে যেহেতু আছি, আমরা যদি মেথোট্রেক্সেট দিতে চাই, তাহলে ওরাল ট্যাবলেট তো ওইভাবে কাজ করে না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে এইটা হলো সেই উদাহরণ। সেই পেশেন্টটাকে আমরা ইনজেক্টেবল যেটা মেথোট্রেক্সেট সেটা দিয়েছিলাম। আপনারা রেজাল্টটা দেখতে পাচ্ছেন। ইনজেক্টেবল মেথোট্রেক্সেট বিফোর এন্ড আফটার ট্রিটমেন্টে এটা আসছে। এখন ইনজেকশন যদি কেউ নিতে না চায়, সেটা ইফ দ্য পেশেন্ট ডু নট ওয়ান্ট টু টেক ইনজেকশন, আর কোনো ফ্যাসিলিটিস নাই এরকম ব্যবহার করে, সেই ক্ষেত্রে আমরা তখন কি করতে পারি? সেই ক্ষেত্রে আমাদের আমরা অরাল খেতে পারি। অরাল মেথোট্রেক্সেট ইনজেকশন আমরা 1 ml করে ওয়ান্স ইন এ উইক করে খেয়ে, এইটাই হলো সেই পেশেন্ট যেটা রেজাল্ট। মেথোট্রেক্সেট অরাল আমাদের দেশেরটাই খেয়েছে ইনজেকশনটা জুসের সাথে মিশিয়ে বিফোর এন্ড আফটার 2 মান্থস। এই ক্ষেত্রে রেজাল্ট কিন্তু বেশ ভালো, অরাল খেয়েও কিন্তু রেজাল্ট ভালো। সুতরাং এইটা আমরা মেথোট্রেক্সেটের মধ্যে মেসেজ নিলাম। আরেকটা হলো হচ্ছে ওষুধ অ্যাসিট্রেটিন। অ্যাসিট্রেটিন সরিক্যাপ নামে পাওয়া যায় 25 মিলিগ্রাম, যেটা 25 মিলিগ্রাম একটা করে খেতে হয়। এটা গুড চয়েস ফর পালমোপ্ল্যান্টার সোরিয়াসিসের জন্য ভালো। আমরা দেখে নিতে হবে তার এএলটিটা ঠিক আছে কিনা, এবং কন্ট্রাইন্ডিকেটেড ইন চাইল্ড বিয়ারিং যে ফিমেল, এই চাইল্ড বিয়ারিং ফিমেলদের কখনো খাওয়া যাবে না, অর্থাৎ কোনো ফিমেলদেরকে দেওয়া যাবে না। কারণ যদি কোনো ফিমেল অ্যাসিট্রেটিন খেয়ে ফেলে, অর্থাৎ সরিক্যাপ খায়, তার বন্ধ করার পরেও আরো 2
মাস সে প্রেগনেন্ট হতে পারবে না, হইলে তার বাচ্চা টেরাটোজেনিক বাচ্চা হবে, এটা টেরাটোজেনিসিটি ইফেক্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেজন্য আমি সব কোনো সময় ফিমেলদেরকে অ্যাসিট্রেটিন দেই না, এবং কারোরই দেওয়া উচিত না। যদি সে ওই এইজটা পার হয়ে যায় তখন সেই ক্ষেত্রে উই ক্যান কনসিডার অ্যাবাউট অ্যাপ্রিমিলাস্ট, এটা 10 মিলিগ্রাম পাওয়া যায়। আমরা শুরু করবো 10 মিলিগ্রাম, পরের দিন 20 মিলিগ্রাম, পরের দিন 30, 40 এবং 60 মিলিগ্রাম, অর্থাৎ 30 মিলিগ্রামের আর্সেনল ট্যাবলেট পাওয়া যায়। সেক্ষেত্রে ফাইনালি আমরা 30 মিলিগ্রাম বিডি করে দিতে পারি। এটা নতুন ড্রাগ, এটা অনেক সেফ, অনেক দিন দেওয়া যায়। এটা কোনো কম্বিনেশন, এটা ইভেন অ্যাপ্রিমিলাসটা কিন্তু কম্বিনেশন দেওয়া যায়, যেমন মেথোট্রেক্সের সাথে অ্যাপ্রিমিলাস দেওয়া যাবে, মেথোট্রেক্সের সাথে সাইক্লোস্পোরিন দেওয়া যাবে, এগুলো কম্বিনেশন চলে। সব ওষুধের কিন্তু কম্বিনেশন চলে, যখন এতে সিভিয়ারিটি বেশি থাকে তখন আমরা কম্বিনেশন দিতে পারি। বাট পরবর্তীতে হয়তো মেথোট্রেক্সের বন্ধ করে দেবে, অ্যাপ্রিমিলাস দিয়ে কন্টিনিউ করে। খালি আমরা দেখে নিতে হবে তার এএলটি, ক্রিটিনিন এবং সিবিসি ঠিক আছে কিনা। আর বায়োলজিক যেমন সেকোকিনিমাব কোসেন্টিক্স নামে পাওয়া যায়, 150 মিলিগ্রাম সাবকিউটেনিয়াসলি দিতে পারি, এবং সেটা উইকলি এবং ফর 1 মান্থ, দেন আমরা মান্থলি ফর লং টাইম। এবং অ্যাডালিমব টেস্ট করানো হয়, কোয়ান্টিফার্ম টিবি গোল্ড টেস্ট, হেপাটাইটিস বি, সি ভাইরাস এবং সিবিসি। এছাড়া সাইক্লোস্পোরিন ভেরি সেফ ড্রাগ, ইভেন ইট ক্যান বি গিভেন ইন সিভিয়ার কেসেস এবং ডিউরিং প্রেগন্যান্সি চিলড্রেন। এবং টেস্ট বিফোর দ্য স্টার্ট কি টেস্ট করতে হবে, সাইক্লোস্পোরিন দেওয়া হয় কিডনি ফাংশনটা, ক্রিটিনিনটা অবশ্যই দেখতে হবে। ব্র্যান্ড নেম স্পোরিয়াম পাওয়া যায়, নিউরাল পাওয়া যায় 50 মিলিগ্রাম এবং 100 মিলিগ্রাম। ডোজটা হচ্ছে 3 to 6 মিলিগ্রাম পার কেজি পার ডে পার ডোজ। এছাড়া নতুন ওষুধ এসছে ডিউক্রাভাসিটানিস, যেটা রেসপন্ড করতে সময় লাগে, কিন্তু এটা খুব ভালো ওষুধ প্লেগ টাইফোসোরিয়াসিসে। একটু দাম বেশি, গুড চয়েস ফর প্লেগ সোরিয়াসিস, সাইড এফেক্ট কম, লাইফ টাইম অনেক দিন সেফ, কোনো কম্বিনেশন দেওয়া যাবে না, যা 6 মিলিগ্রাম ডেইলি এককভাবে দিতে হবে, মনোথেরাপি। এটাও এএলটি, ক্রিটিনিন, সিবিসি, টিবি গোল্ড টেস্ট করে নিতে হবে। এছাড়া আমরা সাপোর্টিভ হিসেবে অ্যান্টিহিস্টামিন দিতে পারি ফর ইচিং। এছাড়া ফিশ অয়েল, এটা খুব ভালো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 3 যে ট্রু ওমেগা নামে পাওয়া যায়, স্কয়ার নিয়ে আসছে, এটা ডেইলি একটা করে, অথবা প্রোবায়োটিক দিতে পারি, অ্যাসিট্রিটিন। এছাড়া তার যদি কোনো স্ট্রেস বেশি থাকে অ্যামিট্রিপটালিন এসব দিতে হবে, কারণ স্ট্রেসে এটা বেড়ে যায়। আর সাপোর্টিভ হিসেবে ভিটামিন বি কমপ্লেক্স আমরা দিতে পারি। ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন ইফ এনি সোরিয়াটিক আর্থ্রাইটিস যদি থাকে, আমরা বেসডেসি এবং অ্যানালজেসিক হিসেবে আমরা অ্যাভয়েড করব ইন্ডোমেথাসিন, আমরা অ্যাভয়েড করব নেপ্রক্সেন, ডাইক্লোফেনাক, কিন্তু দিতে পারি আমরা সুলিনডাক, দিতে পারি আমরা নেবুমেটন, এইটা আমরা দিতে পারি 100 মিলিগ্রাম বিটি, লিনডাক নামে পাওয়া যায়, নেবু পাওয়া যায়, এইগুলা 2 সপ্তাহ আমরা দিতে পারি, তার ব্যথাটা হয়ে যাবে। আর যদি আমরা টোফাসিটানিব অ্যাড করে দিই, টোফাটিন এক্সআর, টোফাসিন এক্সআর এই নামে পাওয়া যায়, তো 11 মিলিগ্রাম, এইটা একটা করে দিই। এটা রেসপন্স 2-3 সপ্তাহের মধ্যে চলে আসে, এই 2-3 সপ্তাহ পরে আমরা অ্যানালজেসিসটা বন্ধ করে দিতে পারি আর্থ্রাইটিসের ক্ষেত্রে, সোরিয়াটিক আছে। সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকলে অ্যান্টিবায়োটিক হিসেবে অ্যাজিথ্রোমাইসিন। সো এইটা একটা জিনিস যে পাল্পের সোরিয়াসিস, পাল্পের মধ্যে এটা ফিঙ্গারপ্রিন্ট হয় না, এরকম অনেকের পাওয়া যায়, তখন আমরা ট্যাক্রোলিমাস রাতে দিই, হাইলোরনিক অ্যাসিড জেল দিনের বেলা দিই, এবং অনেক ক্ষেত্রে এটা ফিঙ্গারপ্রিন্ট ফিরে আসার জন্য মেথোট্রেক্সেট দেওয়া লাগে, এবং এই পেশেন্টটা দেওয়ার পরে, মেথোট্রেক্স দেওয়ার পরে ফিঙ্গারপ্রিন্ট ফিরে আসে। এটা ডিউক্রাভাসিটানিবেরই একটা পেশেন্ট, 2 মাসে তার রেসপন্স কিন্তু খুব বেশি না, খুব স্লো রেসপন্স, কিন্তু এটা সাস্টেনেবল রেসপন্স, এবং এটা আরো পেশেন্ট, আরো সবগুলো ছবি এখানে নাই, রেসপন্স ভালো। এটাও ডিউক্রাভাসিটানিবের পেশেন্ট, আমরা ডিউক্রাভাসিটানিবের এই পেশেন্ট বিফোর এন্ড আফটার ট্রিটমেন্ট, ইউ ক্যান সি, হ্যাভ এ লুক। এটা আমরা ওইভাবে দিয়েছিলাম, ট্যাপিনারল দিয়েছি রাতে, জিতছিন 10 দিন দিলাম, ডিউক্রাভা কন্টিনিউ দিয়েছি, এবং ডার্মাটার সোপ দিয়েছি, ভিটামিন ডি, এবং ময়শ্চারাইজার হিসেবে জেরোসফট এরকম দিয়েছে, পালমোপ্লান্টার সোরিয়াসিস। এটা আবার মেথোট্রেক্সেট অরাল দিয়েছি, ওরাল মেথোট্রেক্সেট দেই এটা, এবং টপিক্যাল ট্যাপিনারল দেই এই পেশেন্টের জন্য, ওরাল মেথোট্রেক্সেট। কিন্তু মেথোট্রেক্সেটের ডোজ বেশি হয়ে গেলে, যেটা এই পেশেন্টটা প্রতিদিন খেয়ে ফেলতেছিল, যার জন্য তার মেথোট্রেক্সেট টক্সিসিটি হয়ে গেছে, ওরাল আলসার হয়ে গেছে, বিভিন্ন জায়গাতে ব্লিস্টার হয়ে গেছে, এবং এটা মেথোট্রেক্সেট টক্সিসিটি আমাদের মাথায় রাখতে হবে, এই জন্য কাউন্সিলিং করে রোগীদেরকে বুঝাই দিতে হবে। এইটাও একটা মারাত্মক, ছোট বাচ্চার, কিন্তু সে ম্যালট্রিটেড ছিল আগে, অনেক স্টেরয়েড খেয়ে তার এরকম কুশিং অবস্থা হয়ে যায়, তারপর আমরা স্টেরয়েড উইথড্র করে তাকে সাইক্লোস্পোরিন দিয়ে রোগীটাকে করা হয়। এটা হচ্ছে সাইক্লোস্পোরিন দিয়ে সোরিয়াসিস এক্সটেন্সিভ ইনভলভমেন্ট, এই রোগীটাই বিফোর এন্ড আফটার ট্রিটমেন্ট, এটা মানে প্লেগ সোরিয়াসিস, পাস্টুলার সোরিয়াসিস, এক্সটেন্সিভ ইনভলভমেন্ট, এইটা কোভিড ভ্যাকসিন দেওয়ার পরে এটা তার বেড়ে যায়, এবং তারপরে তার এই হয়ে যায়, এবং সে অবস্থা আমরা হসপিটালে অ্যাডমিশন দেই। পেশেন্টের কি অবস্থা? বলেন আপনার কি হয়েছিল? আমার তো স্যার প্রথম অবস্থা যে সারা শরীর মনে ফুসকা পড়ে গেছিল, চামড়া উঠতো, হ্যাঁ চামড়া উঠতো, কত হয়ে গেছিল সারা শরীর, মাথা সহ। হ্যাঁ, পরে তো স্যার এক পর্যায়ে আপনার আসলাম, আইসা মেশিন নিলাম, নেওয়ার পর ভর্তি ছিলেন। হ্যাঁ, ভর্তি ছিলাম, এখানে ছিলাম আমি 20 দিন, 21 দিনের জন্য আমি রিলিজ পাই। তখন প্রথম 7 দিন আমার অবস্থা খুবই খারাপ ছিল,
মানে আমার মুখ ফুললে তো আমি নিজেই চাইতেও পারি না, এমন অবস্থা হয়েছিল, কথা বলার হয়েছিল না, খাওয়া দাওয়ার সমস্যা হতো। এরপরে মানে কষ্ট করে স্যার আপনার কথা অনুযায়ী আমি খাইছি, খাবেন খাবেন বেশি করে খাবেন, তাহলে সুস্থ হবেন তাড়াতাড়ি। এই জন্য স্যার পরে আমি খাইছি খাবার, আপনার কথা মতো আমি খাবার দাবার করছি, নিয়ম মাফিক আমি চলছি। তারপর লোকজন কি বলছিল আপনাকে, অন্য চিকিৎসা নিতে বলছিল? এটা বলে না যে একটা মানুষ যখন মুমূর্ষু অবস্থা যায়, আত্মীয় স্বজন কাছের লোক যারা তারা তো পাগল হয়ে স্যার অনেক কথাই বলে, হয়তো আপনার স্যার মনে কষ্টও নিছেন। হ্যাঁ, বলছে ঢাকা নিয়ে যাবে, হয়তো দেশের বাইরে নিয়ে যাবে, এমন বলছে। তখন আমার কথা ছিল যে আপনার কাছে তো অনেকে আসতে চায় নাই ওই অবস্থা দেখে, অনেকে ভয় পেয়েছে না? হ্যাঁ অবশ্যই স্যার ভয় পেয়েছে। তখন তো আমার ভাগ্নি যে সেই প্রথম আমারে যেভাবে সেবা দিছে, শেষ পর্যন্ত সেই এবং খুব যত্ন করছে আপনার ভাগ্নিটা। হ্যাঁ, আমার পরিবারের লোকজন। তাহলে আল্লাহ দিলে আগের ওই খারাপ অবস্থা থেকে আপনার এখন অবস্থা ভালো আছে, তাই না? আমি কি অবস্থা বলেন? 98% সুস্থ বলা যায় যেটা আর কি। আপনি খুশি তো না? স্যার খুশি মানে আমি দ্বিতীয় জীবন পাইছি স্যার, খুশি নাই রে। ঠিক আছে, থ্যাংক ইউ। বলেন আপনার। এটা একটা পেশেন্ট, আসলে এইগুলো আমরা ডার্মাটোলজিতে মনে করি যে মেডিকেল এমার্জেন্সি হয় না, যেগুলো হয় অত্যন্ত মারাত্মক হয় এবং ম্যানেজ করা খুব ডিফিকাল্ট। এগুলো কম্বিনেশনাল ট্রিটমেন্ট লাগে, সাইক্লোস্পোরিন মেথোট্রেক্সের সহ মনিটরিং করে অনেক ধরনের ট্রিটমেন্ট দিয়ে তারপরে রোগীকে আমাদেরকে ভালো করার ব্যবস্থা করতে হয়। এটাও সেরকম আরেকটা পেশেন্ট ছিল, দেখেন সিভিয়ার এক্সফোলিয়েটেড ডার্মাটাইটিস হয়ে গেছে, অর্থাৎ সোরিয়াসিসের কমপ্লিকেশন হিসাবে এমার্জেন্সি। কি অবস্থা? সিভিয়ার এক্সফোলিয়েটেড ডার্মাটাইটিস। সারা শরীরে এখন কথা বলতে পারে? চান তো একটু তাকান তো, এদিকে তাকান, একটু উঠেন। বন্ধ হয়ে গেছে? বন্ধ কতদিন ধরে হয়েছে টোটাল? 3 বছর। বেশি খারাপ অবস্থা ছিল না? অনেক খারাপ। স্যার আমি চিকিৎসা না করলে আমার বাসার কোনো সমস্যা না। তুমি ভালো আছো? কোনো অসুবিধা নেই তো না? কাজ করে তো করব। আর এরকম হোমিওপ্যাথি খাবা না তো? অনেক অনেক শুকরিয়া। আমরা স্যার আল্লাহ কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ অনেক ভালো স্যার। আগে কিরকম অবস্থা ছিল মনে আছে? খুবই খারাপ। হ্যাঁ, খুবই খারাপ অবস্থা। খুব খারাপ অবস্থা। এখন তুমি পুরোপুরি সুস্থ তো না? স্যার আমি সুস্থ। সবগুলো ক্লিয়ার হয়ে গেছে? স্যার দেখি ঘুরো তো মাথা। হ্যাঁ, ওই সাইডটা দেখি। ঠিক আছে, তুমি খুশি না? জি স্যার অনেক খুশি। আলহামদুলিল্লাহ। এখন আমাদের টেক হোম মেসেজ হচ্ছে, psoriasis is a lifelong skin disease with relapse and remission. It's a non-contagious, usually non-infectious, and counseling is very important. Severe psychological trauma may develop to lead the depression for the psoriasis patient. So one of the common skin diseases, about 1 to 2% of the total world population, is a psoriasis, and mild to moderate sun exposure is beneficial, but excessive sunburn should be avoided in case of the psoriasis. And psoriasis tend to be remarkable symmetric involvement, and it usually spare the face, and psoriasis commonly cause the nail deformity, which is often mistaken for the
onychomycosis and we treat the treatment incorrectly as a onychomycosis. And hair fall usually does not occur due to psoriasis, and maximum case of psoriasis is non-pruritic, and biologics has few newer biologics effective for the psoriasis, but very expensive in our context. Is not feasible. In fact, use of emollient keratolytic agent, rational use of topical steroid are the simple and effective way for control of the disease. The main systemic drugs in methotrexate, acetylcholine, cyclosporin, and mycophenolate methylphenidate, and other drugs, also the tofacitinib, can be treated for in the context of Bangladesh. So systemic steroid is contraindicated in psoriasis. Emergency condition psoriasis may develop due to systemic steroid and homeopathy. Arthritis may be presented as a first symptom in 10% of the psoriasis patient without any skin lesion, and allergic food, scratching, alcohol must be strictly avoided, and diabetes should be controlled if the patient is having the psoriasis. So thank you very much for your patience hearing. থ্যাংক ইউ স্যার, অনেক লম্বা একটা ক্লাস হলো স্যার। 12:40 বাজে। আমাদের সাথে 42 জন আছে এখানে, আর লাইভে আছে স্যার 250-র মতো আছে এখন লাইভে। আচ্ছা আচ্ছা।